সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অন্যান্য সমন্বয় জাবেদা, অর্থাৎ কিছু সমন্বয় জাবেদা নিয়ে আমি আলোচনা করব। আমরা প্রথমেই দেখি অবচয়ের সমন্বয় দাখিলা। অবচয় মানে কি? কোনো স্থায়ী সম্পত্তির মূল্য রাশি হচ্ছে অবচয়, যেমন দালান কোঠা, কলকবজা, আসবাবপত্র এগুলো ব্যবহার করলে দিনে দিনে তার দাম কমতে থাকে। এই দাম কমে যাওয়াকেই বলা হচ্ছে অবচয়। এবং এই অবচয় প্রতিষ্ঠানের জন্য খরচ, তাই আমরা জানি খরচ হলে ডেবিট হয়, এই জন্য অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় হিসাব কেন ক্রেডিট? আমার যে পরিমাণ টাকার দাম কমে গেল তাকে বলছি আমরা অবচয়। ঠিক সেই পরিমাণ টাকা আমরা যদি লাভের একটি অংশ থেকে পৃথক করে সংরক্ষণ করি, তখন সেই সংরক্ষিত অংশকে আমরা বলছি পুঞ্জীভূত অবচয়। এবং এই পুঞ্জীভূত অবচয়ের টাকা দিনে দিনে প্রতি হিসাবকালে বাড়তে থাকবে, যেন ভবিষ্যতে আমরা এই পুঞ্জীভূত অবচয়ের টাকা দিয়ে আমরা নতুন আরেকটি সম্পত্তি ক্রয় করতে পারি। এই কারণে আমরা পুঞ্জীভূত অবচয়কে করেছি ক্রেডিট। যেহেতু পুঞ্জীভূত অবচয় একটি বিপরীত সম্পত্তি হিসাবে দেখানো হয়, আমরা বিপরীত সম্পত্তি হিসাবে এই পুঞ্জীভূত অবচয়কে ক্রেডিট করেছি। সমাপনী মজুদের সমন্বয় দাখিলা। উদাহরণটি কি? সমাপনী মজুদ পণ্য 1 লক্ষ টাকা। সমাপনী মজুদ পণ্য মানে কি? সমাপনী মজুদ পণ্য মানে হচ্ছে যে হিসাবকাল শেষে যে পণ্যগুলো অবিকৃত অবস্থায় রয়ে গেছে, সেই অবিকৃত পণ্যকে বলা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। এবং এই সমাপনী মজুদের জন্য আমরা হিসাবকাল শেষে কি সমন্বয় জাবেদা করতে পারি? আমরা জানি এই সমাপনী মজুদ পণ্য হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ওই হিসাবকালের জন্য সম্পত্তি। আমরা সম্পত্তি হলে জানি ডেবিট করতে হয়, তাই সমাপনী মজুদ পণ্যকে ডেবিট করেছি। এবং পাশাপাশি এই যে 1 লক্ষ টাকার পণ্য রয়ে গেছে, এই 1 লক্ষ টাকার পণ্য অতীতে কোনো এক সময় ক্রয় করেছিলাম এবং তখন ক্রয় হিসাবকে ডেবিট করেছিলাম, মানে খরচকে ডেবিট করেছিলাম। যেহেতু এই 1 লক্ষ টাকার পণ্যকে হিসাবকাল শেষে সম্পত্তি হিসাবে গণ্য করছি, তাই অতীতে যে আমরা খরচকে ডেবিট করেছিলাম সেই খরচকে এখন হিসাবকাল শেষে কমিয়ে দিতে হবে। অর্থাৎ খরচকে ডেবিট করেছিলাম মানে ক্রয়কে ডেবিট করেছিলাম, এখন হিসাবকাল শেষে আমরা ক্রয়কে ক্রেডিট করে খরচের পরিমাণটি হ্রাস করে দিলাম। তার মানে সমাপনী মজুদ সম্পত্তি বলে আমরা ডেবিট করছি। এবং ক্রয়কে কেন ক্রেডিট করলাম? কারণ অতীতে আমরা ক্রয়কে ডেবিট করেছিলাম খরচ হিসাবে, যেহেতু হিসাবকাল শেষে এটাকে আর খরচ বলা যাবে না, সম্পত্তি বলতে হবে, তাই আগে যে খরচ ডেবিট করেছিলাম সেই খরচটিকে আমরা ক্রেডিট করে খরচের পরিমাণ কমিয়ে দিলাম। আমরা আরেকটি উদাহরণ দেখি যে সমাপনী মজুদ পণ্য 1 লক্ষ টাকায় মূল্যায়ন করা হয়েছে, যার মধ্যে 20,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে এবং বীমা কোম্পানি 12,000 টাকার ক্ষতিপূরণ প্রদানে সম্মত হয়েছে। আমরা বছর শেষে অবিকৃত পণ্য পেয়েছিলাম 1 লক্ষ টাকা, যার মধ্যে 20,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। তাহলে কিন্তু আগুনে পুড়ে যাওয়ার ফলে আমার এই 1 লক্ষ টাকার সমাপনী মজুদ গোডাউনে নাই। তাহলে আমার অ্যাকচুয়ালি সমাপনী মজুদ কত? নিশ্চয়ই 80,000 টাকা, কারণ 1 লক্ষ টাকার পণ্য আমরা মূল্যায়ন করেছিলাম, এর মধ্যে 20,000 টাকার পণ্য পুড়ে গিয়েছে, তাহলে আছে কত? 80,000 টাকার পণ্য। এবং এই 80,000 টাকা হচ্ছে আমার প্রতিষ্ঠানের প্রকৃত সমাপনী মজুদ। আমরা জানি যে সমাপনী মজুদ হচ্ছে সম্পত্তি, সম্পত্তি হলে ডেবিট হয়, তাই সমাপনী মজুদ পণ্য ডেবিট। এবং ক্রয়কে করব ক্রেডিট। ক্রয়কে কেন ক্রেডিট করব? কারণ অতীতে আমরা যখন ক্রয় করেছিলাম এই পণ্যগুলো, তখন ক্রয়কে আমরা ডেবিট করেছিলাম খরচ হিসাবে। এখন সেই খরচটাকে আমরা বছর শেষে ক্রয়কে ক্রেডিট করলাম, মানে খরচের পরিমাণ হ্রাস করে দিলাম। কেন হ্রাস করলাম? কারণ আগে খরচ হিসাবে দেখিয়েছিলাম, এখন বছর শেষে সেটিকে সম্পত্তি হিসাবে গণ্য করছি। একদিকে সম্পত্তি হিসাবে দেখালাম, আর একদিকে খরচ হিসাবে সেটিকে হিসাবের খাতা থেকে বাতিল করে দিলাম। এবার 20,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে, এটি অবশ্যই প্রতিষ্ঠানের জন্য ক্ষতি। আমরা জানি যে ক্ষতি হলে ডেবিট হয়, তাই আগুনে বিনষ্ট পণ্য ডেবিট। এবং এই আগুনে বিনষ্ট পণ্যও কিন্তু এক সময়ে আমার অতীতে ক্রয় করতে হয়েছিল।
যেহেতু আগে একবার খরচ হিসাবে এটিকে ডেবিট করেছিলাম, এখন হিসাবের খাতা থেকে সেই খরচটি বাতিল করার জন্য আমরা ক্রয়কে ক্রেডিট করে দিলাম। অর্থাৎ একদিকে হিসাবকাল শেষে আমরা খরচ হিসাবেই ডেবিট করলাম আগুনে বিনষ্ট পণ্য নামে, এবং এই একই পণ্য যেহেতু আগে একবার খরচ হিসাবে ডেবিট করা হয়েছিল, সেহেতু আমরা হিসাবকাল শেষে এসে আমরা সেই খরচকে, সেই ক্রয়কে আমরা ক্রেডিট করে দিলাম। সর্বশেষ বীমা কোম্পানি 12,000 টাকা ক্ষতিপূরণ প্রদানে সম্মত হয়েছে। অর্থাৎ আমার যে 20,000 টাকার পণ্য আগুনে পুড়ে গেল, এই 20,000 টাকার পণ্যের জন্য হয়তো আমার বীমা করা ছিল, আমি ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে 12,000 টাকা পাবো, ক্ষতিপূরণ পাবো বলে তারা রাজি হয়েছে। তাহলে যেহেতু আমি 12,000 টাকা ক্ষতিপূরণ পাবো, আমি নিশ্চিত, এবং তারা সম্মত হয়েছে, তারা রাজি হয়েছে, যেহেতু আমি এখনো পাইনি, ভবিষ্যতে পাবো, এটি আমাদের প্রতিষ্ঠানের জন্য সম্পত্তি। আমরা জানি সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাই প্রাপ্য বীমাকে আমরা করব ডেবিট, কারণ আমরা 12,000 টাকা বীমা কোম্পানির কাছে পাবো। এবং এই যে আমি 12,000 টাকা পাবো, এই 12,000 টাকা পাবো বলে আমার যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতির পরিমাণ কমে যাবে। আমরা জানি ক্ষতি কমে গেলে ক্রেডিট হয়, এই কারণে আগুনে বিনষ্ট পণ্য ক্রেডিট। আমি আরেকটি উদাহরণ দেখাচ্ছি যে সমাপনী মজুত পণ্য 1 লক্ষ টাকায় মূল্যায়ন করা হয়েছে, যার মধ্যে 20,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। বীমা কোম্পানি কোনরূপ ক্ষতিপূরণ প্রদানে সম্মত হয়নি। সেই আগের কথাই, যেহেতু আমার 1 লক্ষ টাকার পণ্য ছিল এবং 20,000 টাকার পণ্য আগুনে পুড়ে গেছে, তার মানে কি আমার অ্যাকচুয়ালি সমাপনী মজুদ হচ্ছে 80,000 টাকা। আমরা জানি সমাপনী মজুদ সম্পত্তি, তাই সম্পত্তি হলে ডেবিট, তাই সমাপনী মজুদ পণ্য ডেবিট। এবং এই পণ্য এক সময়ে ক্রয় করতে হয়েছিল, অতীতে আমরা খরচ হিসাবে লিপিবদ্ধ করেছিলাম, খরচ হিসাবে ডেবিট করেছিলাম, ক্রয়কে ডেবিট করেছিলাম। এখন বছর শেষে সেই খরচটি বাতিল করার জন্য আমরা খরচকে ক্রেডিট করে দিচ্ছি, তাই ক্রয় হিসাব ক্রেডিট। এবং এই যে 20,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে, এটি প্রতিষ্ঠানের জন্য ক্ষতি। আমরা জানি যে ক্ষতি হলে ডেবিট হয়, তাই আগুনে বিনষ্ট পণ্য ডেবিট। এবং এই পণ্যও কিন্তু এক সময়ে আমরা অতীতে ক্রয় করেছিলাম, তখন ক্রয়কে ডেবিট করেছিলাম খরচ হিসাবে। এখন বছর শেষে যেহেতু আমরা আগুনে বিনষ্ট পণ্য নামে ডেবিট করছি, তাই অতীতের এই খরচকে বাতিল করার জন্য আমরা সেই খরচকে ক্রেডিট করলাম, মানে ক্রয়কে ক্রেডিট করে দিলাম। এবং বীমা কোম্পানির কাছ থেকে যেহেতু আমরা কোনরূপ ক্ষতিপূরণ পাইনি বা তারা দিতে রাজি হয়নি, তাই এর জন্য কোনো জাবেদা হবে না। আমরা আরেকটা উদাহরণ দেখি যে সমাপনী মজুত পণ্য 1 লক্ষ টাকায় মূল্যায়ন করা হয়েছে। এই মূল্যায়নের পূর্বেই 20,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। তার মানে কি, আমরা গোডাউনে কাউন্ট করলাম 1 লক্ষ টাকার পণ্য, আমরা 1 লক্ষ টাকার পণ্য কাউন্ট করার আগেই, এটি মূল্যায়ন করার আগেই আমার আগুনের ঘটনা ঘটেছিল। তার মানে আগে 20,000 টাকার পণ্য নষ্ট হয়েছে, তারপরে আমি 1 লক্ষ টাকার পণ্য মূল্যায়ন করেছি। সঙ্গত কারণে বলা যায় যে 20,000 টাকার পণ্য বাদেই হচ্ছে 1 লক্ষ টাকার সমাপনী মজুদ। তাহলে আমাদের সমাপনী মজুদ যেহেতু 1 লক্ষ টাকা, আমরা জানি সম্পত্তি হলে ডেবিট, তাই সমাপনী মজুদ পণ্য ডেবিট। এবং যেহেতু এটি এক সময়ে আগে ক্রয় করেছিলাম, ক্রয়কে ডেবিট করেছিলাম, খরচকে ডেবিট করেছিলাম, সেই খরচটি বাতিল করার জন্য এখন ক্রয়কে করলাম ক্রেডিট। আবার 20,000 টাকার পণ্য নষ্ট হয়েছে, আমরা জানি আগুনে বিনষ্ট পণ্য এটি প্রতিষ্ঠানের জন্য ক্ষতি, ক্ষতি হলে ডেবিট হয়, তাই আগুনে বিনষ্ট পণ্য ডেবিট। এবং এই পণ্য এক সময়ে আমরা ক্রয় করেছিলাম, তখন ক্রয়কে ডেবিট করেছিলাম, এখন সেই ক্রয়কে বা খরচকে আমরা বাতিল করার জন্য ক্রেডিট করে দিলাম। এরপরে বীমা কোম্পানি 60% বা 60% ক্ষতিপূরণ প্রদানে সম্মত হয়েছে। তার মানে কি, যে 20,000 টাকার পণ্য নষ্ট হয়েছিল এবং এই 20,000 টাকার পণ্যের জন্য হয়তো বীমা করা ছিল, এবং বীমা কোম্পানির কাছ থেকে আমরা 60% ক্ষতিপূরণ পাবো। যেহেতু 20,000 টাকার 60% টাকা আমরা ক্ষতিপূরণ পাবো, সেই হিসাবে দাঁড়ায় 12,000 টাকা। এবং এই 12,000 টাকা আমরা বীমা কোম্পানির কাছে পাবো, এটি আমাদের জন্য সম্পত্তি। আমরা জানি সম্পত্তি হলে ডেবিট হয়, তাই প্রাপ্য বীমা হিসাব ডেবিট। এবং এই যে 12,000 টাকা আমি বীমা কোম্পানির কাছ থেকে পাবো, তাহলে আমার প্রতিষ্ঠানের যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতির পরিমাণটি কমে গেল। আমরা জানি ক্ষতি কমলে ক্রেডিট হয়, এই কারণে আগুনে বিনষ্ট পণ্য ক্রেডিট।
আমরা আরেকটি উদাহরণ দেখি। বিনামূল্যে ৫,০০০ টাকার পণ্য বিতরণ করা হয়েছে। এখন এই যে বিনামূল্যে ৫,০০০ টাকার পণ্য বিতরণ করা হলো, কেন বিতরণ করা হলো? নিশ্চয়ই প্রচারের জন্য। এবং প্রচারের জন্য যদি কোনো কিছু বিতরণ করা হয় তাহলে নিশ্চয়ই সেটাকে আমরা সংক্ষেপে বলবো বিজ্ঞাপন। এবং বিজ্ঞাপন হচ্ছে প্রতিষ্ঠানের জন্য খরচ। যেহেতু আমি ৫,০০০ টাকার পণ্য বিতরণ করেছি, এটি প্রতিষ্ঠানের জন্য খরচ, তাই আমরা জানি যে খরচ হলে ডেবিট হয়, এই জন্য বিজ্ঞাপন হিসাব ডেবিট। এবং পণ্য যে বিতরণ করেছি, এই পণ্য অতীতে আগে এক সময়ে ক্রয় করতে হয়েছিল, তখন ক্রয়কে আমরা ডেবিট করেছিলাম। যেহেতু পণ্য চলে গিয়েছে, পণ্য বিতরণ করেছি, তাই আগে যে ক্রয়কে ডেবিট করেছিলাম সেটিকে বাতিল করার জন্য আমরা ক্রয়কে করলাম ক্রেডিট। এরপরে মোট বিজ্ঞাপনের 2/5 বিলম্বিত করতে হবে। এখানে দেখা যাচ্ছে রেওয়া মিলে বিজ্ঞাপন আছে ৪৫,০০০ টাকা এবং ৫,০০০ টাকার পণ্য যেহেতু বিতরণ করেছি বিজ্ঞাপন হিসাবে, তাহলে মোট বিজ্ঞাপন কত দাঁড়ালো? মোট বিজ্ঞাপন হচ্ছে ৫০,০০০ টাকা। অর্থাৎ আমরা ৫০,০০০ টাকা খরচ এ পর্যন্ত দেখিয়েছি, কিন্তু এখানে বলা আছে 2/5 বিলম্বিত করতে হবে, মানে 5/2 বিলম্বিত করতে হবে। এই বিলম্বিত মানে কি? এই বিলম্বিত মানে হচ্ছে যে এর মধ্যে 2 ভাগ টাকা আছে, এই 2 ভাগ টাকা এই হিসাবকালের জন্য না, এটি পরবর্তী হিসাবকালের জন্য। তাহলে আমাদের কি করতে হবে? যেহেতু এটি পরবর্তী হিসাবকালের খরচ, এই 20,000 টাকা, 50,000 টাকার 5/2 হয় 20,000 টাকা। এই 20,000 টাকা যেহেতু পরবর্তী হিসাবকালের জন্য, তার মানে বলতে পারি এটি আমাদের জন্য কি অগ্রিম। এবং আমরা জানি সম্পত্তি হলে ডেবিট হয়, এই কারণে অগ্রিম বিজ্ঞাপন বা বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, কারণ এটি পরবর্তী হিসাবকালের বিজ্ঞাপন। এবং যখন আমরা বিজ্ঞাপন খরচ করেছিলাম তখন পুরো 50,000 টাকা খরচ হিসাবে বিজ্ঞাপনকে ডেবিট করেছিলাম। এখন যেহেতু 20,000 টাকা এই বছরের খরচ না, এই কারণে বিজ্ঞাপন খরচ 20,000 টাকা কমিয়ে দিতে হবে। আমরা জানি যে খরচ কমলে ক্রেডিট হয়, এই কারণে বিজ্ঞাপন হিসাব ক্রেডিট 20,000 টাকা। আমরা আরেকটি উদাহরণ দেখি। বিজ্ঞাপনের 2/5 অবলোপন করতে হবে। এই যে অবলোপনের কথা বললো, অবলোপন কথাটা মানে হচ্ছে যে আমি 5/2 চলতি হিসাবকালে খরচ হিসাবে দেখাবো। অর্থাৎ আমার রেওয়া মিলে বিজ্ঞাপন দেওয়া আছে 50,000, আমরা 50,000 টাকা বিজ্ঞাপন হিসাবে ডেবিট করেছিলাম, খরচ হিসাবে ডেবিট করেছিলাম, কিন্তু আমার দেখানোর কথা ছিল 5/2, অর্থাৎ 20,000 টাকা খরচ দেখানোর কথা ছিল, আমরা রেওয়া মিলে 50,000 টাকা খরচ দেখিয়েছি। তার মানে আমরা রেওয়া মিলে 30,000 টাকা খরচ বেশি দেখিয়েছি। এবং এই যে 30,000 টাকা খরচ বেশি দেখিয়েছি, তাহলে এই 30,000 টাকা হচ্ছে আমার অগ্রিম খরচ বা বিলম্বিত বিজ্ঞাপন। আমরা জানি সম্পত্তি হলে ডেবিট হয়, তাই বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট। এবং যেহেতু আমরা 30,000 টাকা বেশি খরচ দেখিয়েছিলাম, এখন হিসাবকাল শেষে সেই খরচটিকে কমিয়ে দিতে হবে, অর্থাৎ বিজ্ঞাপনকে ক্রেডিট করে আমরা 30,000 টাকা খরচ কমিয়ে দিলাম। আজ এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।